বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় নবাগত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মাহানাজ আক্তার, প্রভাষক বাংলা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আমি আজকে হাজির হয়েছি তোমাদের বাংলা ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে। তো কবিতায় যাওয়ার আগে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার প্রশ্ন যে তোমরা কি জানো এমন একজন মহীয়সী নারী, এমন একজন মহীয়সী কবি যিনি কোনো একাডেমিক ডিগ্রি অর্জন করেননি, যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, অথচ অর্থাৎ তোমার আমার মতো যিনি কোনো স্কুল কলেজে যাননি, অথচ এমন সব সাহিত্যকর্ম তিনি সৃষ্টি করেছেন যা পাঠ করে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ভূয়সী প্রশংসা করেছেন, যিনি বেগম রোকেয়ার আদর্শের অনুসারী, বেগম রোকেয়ার উত্তরাধিকারী। আমি এমন একজন মহীয়সী নারীর কথা বলছি। শুধু সাহিত্যাঙ্গনই নয়, যিনি নারী আন্দোলনের প্রতিটি আন্দোলনে নারীর মুক্তির অধিকার আদায়ে প্রত্যক্ষভাবে অংশ গ্রহণ করেছেন, যিনি দেশের মানবতার কল্যাণে, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটি সংগ্রামে অংশ নিয়েছেন, যিনি 1952 সালের ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন। অত্যন্ত সাদাসিধে, অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন যিনি। তোমরা কি বলতে পারবে কে সে? হ্যাঁ, এতক্ষণে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আমি কোন মহীয়সী নারীর কথা বলছি, কোন মহীয়সী কবির কথা বলছি। হ্যাঁ, সুফিয়া কামালের কথা বলছি। আজকে আমরা আলোচনা করব সুফিয়া কামালের লেখা একটি জনপ্রিয় এবং অর্থবহ কবিতা তাহারি পরে মনে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তাহারি পরে মনে কবিতাটি আলোচনা করার আগে এই কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে তোমাদের কিছুটা জানা দরকার। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায়, অর্থাৎ তার পিতার বাড়ি কুমিল্লায়। যখন সুফিয়া কামাল মায়ের গর্ভে এবং তার বড় ভাই খুব ছোট, তখন সুফিয়া কামালের পিতা নিরুদ্দেশ হয়ে যান। কোথায় যান কোনো রকম হদিস পাওয়া যায়নি। তো তখন সুফিয়া কামালের মাতা সুফিয়া কামালের বড় ভাইকে নিয়ে তার মামার বাড়ি বরিশালে চলে আসেন। এই বরিশালেই তার মামার বাড়িতে সুফিয়া কামালের জন্ম হয়। তার ছোটবেলা, শৈশব, কৈশোর এই মামা বাড়িতেই কাটে। মামাদের ছিল বিরাট বড় পারিবারিক লাইব্রেরি। তো সেই লাইব্রেরিতে মামাদের সহায়তায় সুফিয়া কামাল পড়ালেখার সুযোগ পেয়েছিলেন। সুফিয়া কামালের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু ছিল না। আর সেই পারিবারিক লাইব্রেরিতে বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা সেখানে আসতেন। সেই কাজী নজরুল ইসলাম, সেই নাসির উদ্দিন, এনারা সেই তার মামার বাড়িতে আসা যাওয়া করতেন। তো মামাদের সহযোগিতায় সুফিয়া কামাল ছোটবেলা থেকেই লেখালেখি তার শুরু হয়। তার যখন 11 বৎসর বয়স সুফিয়া কামালের, তখন তার আপন মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো এভাবে ভালোই কাটছিল। স্বামীর সহযোগিতায় তিনি সাহিত্য সাধনায় আরও বেশি মনোযোগী হয়ে উঠেছিলেন। কিন্তু 1932 সালে হঠাৎ করে তার স্বামী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন। তার স্বামীর এই অকাল প্রয়াণে, তার স্বামীর এই অকাল মৃত্যুবরণে তার মনের মধ্যে যে একটা রিক্ততা, একটা শূন্যতা, একটা বেদনা বোধের সৃষ্টি হয়, সেই অনুভূতি থেকেই তিনি
এই কবিতাটি লিখেছেন, তাহারি পরে মনে। পরবর্তীকালে সুফিয়া কামাল চট্টগ্রামের সেই কামাল সাহেবের সঙ্গে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু তার প্রথম স্বামীর মৃত্যুর কারণে তার মনের মধ্যে যে একটা শূন্যতার একটা বেদনাবোধের সৃষ্টি হয়েছে, সেই অনুভূতি থেকেই তিনি এই কবিতাটি লিখেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটি যাওয়ার আগে এসো আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। তোমরা খেয়াল করো, সুফিয়া কামাল তাহারি পরে মনে কবিতা লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামালের জন্ম 1911 খ্রিস্টাব্দে বরিশালে। তার পৈতৃক নিবাস কুমিল্লা। তার মৃত্যু 1999 সালে ঢাকায়। জন্ম 1911 খ্রিস্টাব্দে 20 জুন বরিশালে, আর মৃত্যুবরণ করেছেন 1999 খ্রিস্টাব্দে 20 নভেম্বর ঢাকায়। সুফিয়া কামালের যে সময় জন্ম, সে সময় কিন্তু মুসলমান নারীদেরকে গৃহবন্দী অবস্থায় কাটাতে হতো। তাদের কীরকম অবস্থাটা ছিল তখন? গৃহবন্দী অবস্থায়। তোমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে যে সুফিয়া কামালের সময় মেয়েরা কিভাবে তাদের জীবন কাটতে হচ্ছে। তারা গৃহবন্দী অবস্থায় তারা তাদের জীবন কাটত। সুফিয়া কামালের কাব্যগ্রন্থগুলো হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, কেয়ার কাটা, ইত্যাদি। তিনি অনেক পুরস্কার পেয়েছেন। তিনি 21 পদক, তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং নাসিরুদ্দিন স্বর্ণ পদক সহ আরও অনেক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এই হলো কবি পরিচিতি। এখন আমরা কবিতাটি নিয়ে আলোচনা করি। তাহারি পরে মনে লিখেছেন সুফিয়া কামাল। এই তাহারি পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আর এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহারি পরে মনে লিখেছেন সুফিয়া কামাল। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। এখানে এই কবিতায় কিন্তু দুজন ব্যক্তির কথা বলা হয়েছে, একজন কবি নিজে আর একজন কবির ভক্ত, যেখানে তুমিও হতে পারো, আমিও হতে পারি। কবির ভক্ত কবিকে নানা রকম প্রশ্ন করছে যে প্রকৃতির মধ্যে বসন্ত এসেছে,
বসন্ত আসা সত্ত্বেও এই বসন্তের সৌন্দর্যকে নিয়ে কবি কোনো গান, কোনো কবিতা রচনা করবেন কি না। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। কবি তার স্নিগ্ধ আঁখি তুলে বলছেন যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণা বাতাস কি বইতে শুরু করেছে, সে বাতাবি লেবুর ফুল কি ফুটেছে, ধরেছে কি আমের মুকুল, আর এসবের গন্ধে সেই দক্ষিণা বাতাস কি মৌ মৌ করছে। সমীর অর্থ সমীরণ, মানে বাতাস। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। কবিভক্ত তখন বলছেন তুমি এখনো দেখনি, প্রকৃতির মধ্যে বসন্ত এসেছে, গাছে গাছে ফুল ফুটেছে, সেই নানা রঙের ফুল ফুটেছে, দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে, তুমি এখনো দেখনি আমের মুকুল ধরেছে। কবি কেন আজ এমন উন্মনা তুমি, উদাসীন তুমি, কোথা তব নবপুষ্প সাজ, তোমার পুষ্পসজ্জাই বা কোথায়। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া। সে কবি, সে তার দৃষ্টি যেন এখানে নেই, তার দৃষ্টি যেন অনেক দূরে প্রসারিত, তিনি যেন অনেক দূর থেকে যেন তিনি বলছেন যে তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। অর্থাৎ বসন্তের তরি কি এসেছে, বেজেছে কি সেই আগমনী গান, সেই কোকিলের কণ্ঠে কি সুমিষ্ট সুরে গান বেজে উঠেছে। আমি এসব কোনো কিছুই দেখিনি, কোনো কিছুরই সন্ধান রাখিনি। কহিলাম ওগো কবি রচিয়া লহ না যোগীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কবিভক্ত তখন কবিকে বলছেন যে ওগো কবি রচনা করে নেও না আজ এই বসন্ত সৌন্দর্যকে নিয়ে কোনো গান, কোনো কবিতা। এই বসন্তের সৌন্দর্যের নিয়ে যে গান, যে কবিতা তুমি লিখবে, তুমি যে বলবে, সেটাই আমি শুনতে চাই, কেননা আমার চোখ দিয়ে বসন্তের সব সৌন্দর্য ধরা পড়ে না। তুমি কবি, তোমার চোখ দিয়ে যে বসন্তের সৌন্দর্য ধরা পড়ে, সেটা পড়েই আমি বুঝতে পারি বসন্তের সৌন্দর্য। এজন্যই কবিভক্ত সেই কবিকে বারবার অনুরোধ করছে সে বসন্তের সৌন্দর্যকে নিয়ে কোনো গান, কোনো কবিতা লিখতে। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া, রহিনী সে ভুলেনে তো এসেছে তা ফাগুনে সরিয়া। তখন কবি খুব মৃদু এবং মধুস্বরে বললেন, নাই হলো না হোক এবারে, এবারে না হয় বসন্তের সৌন্দর্যকে নিয়ে কোনো গান, কোনো কবিতা না হয় নাই রচনা করলাম, কিন্তু বসন্ত তো বসে থাকেনি, থেমে থাকেনি, ঠিকই সে ফাল্গুনকে স্মরণ করে এসেছে। বসন্ত তো আমার জন্য বসে থাকেনি, ঠিকই তো ফাল্গুনকে স্মরণ করে ঠিকই প্রকৃতির মধ্যে বিরাজমান। কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। তখন কবিভক্ত বলছেন যে ওগো কবি তুমি কি কোনো কারণে অভিমান করেছ এই বসন্তের প্রতি, যদিও বসন্ত এসেছে প্রকৃতির মধ্যে, তবু তুমি তাকে বৃথাই করলে। কেননা বসন্ত যে প্রকৃতির মধ্যে এসেছে, বসন্তের সৌন্দর্যকে নিয়ে যদি কোনো কবি কোনো গান, কবিতা রচনা নাই লেখে, তাহলে এই বসন্তের সৌন্দর্যটার যে প্রকাশটা, সেটা যেন বৃথা। অর্থাৎ প্রকৃতির মধ্যে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে সেই শীতের রিক্ততার ছবি। এ কারণে কবি এই বসন্তের সৌন্দর্য তার চোখে ধরা পড়েনি। কহিল সে পরম হেলায়, বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি সাখী, পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। কবি তখন খুব হেলায়, পরম হেলায় বলছেন যে বৃথা হবে কেন, ফাল্গুন বেলায় কি ফুল কি ফোটেনি শাখে, সে বসন্ত যে এসেছে
এই ফুল গাছে গাছে কি ফুল ফোটেনি? পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। অর্থাৎ প্রকৃতি যে এই যে বিচিত্র সাজে সজ্জিত হয়েছে, এই যে ফুল এবং তার সৌরভ দিয়ে যেন বসন্ত সৌন্দর্যকে বরণ করে নিয়েছে। অর্থাৎ বসন্তের সৌন্দর্যই যেন বসন্তকে বরণ করে নিয়েছে। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, কহিলাম অপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কহিল সে কাছে সরে আসি, কহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। কবিভক্ত তখন বলছেন, তা হোক, তবু বসন্তের প্রতি তোমার এই কেন তব তীব্র বিমুখতা, কেন তুমি মুখ ঘুরিয়ে রেখেছো এই বসন্তের প্রতি, বসন্ত থেকে। কহিলাম অপেক্ষায় কেন ঋতুরাজকে তুমি ব্যথা দিচ্ছ। কহিল সে কাছে সরে এসে। কবি উত্তর দিল কাছে সরে এসে যে কবির মন জুড়ে শীত ঋতু বিরাজমান। শীতকে কবি মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, যে সে সন্ন্যাসী কুয়াশার চাদর গায়ে দিয়ে যেন চলে গেছে, কুয়াশার চাদর পরিধান করে চলে গেছে, তাকেই কবির বারবার মনে পড়ে। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। বসন্ত ঋতুর আগের ঋতু হলো শীত ঋতু। এই শীত ঋতুতে প্রকৃতি কীরকম ধারণ করে, কীরকম দেখতে ধারণ করে, কীরকম দেখতে হয়, যে গাছের পাতাগুলো পড়ে যায়, মাটি শুকিয়ে যায়, অর্থাৎ প্রকৃতির মধ্যে যেন একটা শূন্যতার সৃষ্টি হয়, একটা রিক্ততার সৃষ্টি হয়। এই কবির মন জুড়ে এই শীত ঋতু বিরাজমান। কবি এই শীত ঋতুকে কিছুতেই তার মন থেকে সরাতে পারছে না। এ কারণে প্রকৃতির মধ্যে বসন্ত আসা সত্ত্বেও কবির বসন্ত সৌন্দর্য কবির মনকে নাড়া দিতে পারেনি। আর এই কারণেই কবি বসন্তের সৌন্দর্যকে নিয়ে কোনো গান, কোনো কবিতা লিখতে পারেনি। অর্থাৎ তার যে স্বামী, তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক, তার যে উৎসাহদাতা স্বামী অকাল মৃত্যুতে তার মনের মধ্যে যে একটা বেদনা, একটা রিক্ততা, একটা শ্রীহীনতা সৃষ্টি হয়েছে, সেটাকে কবি কোনো মতে সরাতে পারছেন না। এ কারণে বসন্তের সৌন্দর্য প্রকৃতির মধ্যে আসা সত্ত্বেও সে সৌন্দর্য কবির মনকে সাড়া দিতে পারেনি, কবির মনকে নাড়া দিতে পারেনি। আর তাই কবি বসন্তকে নিয়ে কোনো গান, কোনো কবিতা লিখতে পারেনি। কবিতাটি ছোট কিন্তু খুব সুন্দর। এই কবিতাটির মধ্যে প্রকৃতি এবং মানব মনের একটা অপূর্ব মিল কবি দেখিয়েছেন। এই কবিতায় যে কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে, তার সাহিত্য সাধনার যে প্রধান সহায়ক এবং উৎসাহদাতা স্বামী সৈয়দ নিহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে তার ব্যক্তি জীবনের যে হাহাকার সৃষ্টি হয়েছে, সেই হাহাকারই কিন্তু এই কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে। কবিতাটি নাটকীয় গুণ সম্পন্ন। কেন? কবিতাটি সংলাপধর্মী, এ কারণে। অর্থাৎ কবি এবং কবিভক্তের সংলাপের মধ্য দিয়ে কবিতাটি রচিত হয়েছে। আর নাটকের প্রধান বৈশিষ্ট্য হলো সংলাপ। এ কারণে বলা হয়েছে কবিতাটি সংলাপধর্মী। কবিতাটির মধ্যে দুজনের কথা বলা হয়েছে, একজন কবি স্বয়ং আর একজন হলো কবি ভক্ত। এই কবি ভক্ত কবিকে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করছেন, যে প্রকৃতির মধ্যে বসন্ত এসেছে, তা সত্ত্বেও কবি নীরব কেন? এই বসন্তের সৌন্দর্যকে নিয়ে কবি কোনো গান, কোনো কবিতা রচনা করছেন না কেন? কবি কিন্তু এসবের কোনো কিছুই খেয়াল রাখেননি। এই যে প্রকৃতির মধ্যে বসন্ত এসেছে, তিনি কোনো কিছুরই খেয়াল রাখেননি। তিনি বারবার বলছেন যে আমি যদি কোনো কবিতা, কোনো গান বসন্তকে নিয়ে নাই লিখি, তার তো বসন্ত থেমে থাকেনি।
বসন্ত ঠিকই ফাল্গুনকে স্মরণ করে প্রকৃতির মধ্যে এসেছে, আমার জন্য তো বসে থাকেনি। আর এই বসন্তের সৌন্দর্য কিন্তু বসন্তকে যেন বরণ করে নিয়েছে। এই গাছে গাছে ফুল ফুটেছে, এই যে দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে, আমের মুকুল ধরেছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে, এসব কিছুর আয়োজনই যেন বসন্তকে বরণ করে নেওয়ার জন্য। অর্থাৎ প্রকৃতিই যেন, প্রকৃতির সৌন্দর্য দিয়েই যেন প্রকৃতিকে বরণ করে নিচ্ছে। কবিতাটি তোমরা বারবার পড়বে, আর আমি তোমাদেরকে কিছু শব্দের অর্থ এবং বানান বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করবে। দেখো, বরিয়া, বরিয়া অর্থ বরণ করে। রচিয়া, রচনা করে। পাথার, পাথার অর্থ সমুদ্র। অলক্ষ, অলোক, অলোক শব্দের অর্থ হচ্ছে অলক্ষ্য বা দৃষ্টির অগোচরে, বা দৃষ্টির অগোচরে। অগোচরে। লহ, লহ অর্থ নেও। লবে, লবে অর্থ নেবে। কুহেলি, কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, কুয়াশা। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। এরপরে আসো উত্তরী, উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর, উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। এরপরে আসো পুষ্পারতী, পুষ্প যোগ আরতি, পুষ্পারতী, পুষ্প যোগ আরতি, অর্থাৎ পুষ্পের আরতি, অর্থাৎ পুষ্পের নিবেদন, পুষ্পারতি। এই হলো তোমাদের শব্দার্থগুলো, শব্দার্থগুলো তোমরা ভালো মতো পড়বে। আর হলো তোমাদের আবার আমি কবিতাটি আর একটু দেখো, তোমাদেরকে বোঝার জন্য আর একটু পড়ছি। হ্যাঁ, তোমরা একটু মনোযোগ দিয়ে আবার একটু শোনো যে কবিতাটি নাটকীয় গুণ সম্পন্ন। এখানে কবি এবং কবিভক্তের সংলাপের মধ্য দিয়ে বা কথোপকথনের মধ্য দিয়ে কবিতাটি রচিত হয়েছে। এখানে কবিভক্ত নানা রকম প্রশ্ন করছে যে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। ব্যাখ্যা করো, তোমাদের এটা আসে। হ্যাঁ, তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন এভাবে আসে যে, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, ব্যাখ্যা করো। মানে কবিভক্ত কবিকে প্রশ্ন করছেন যে, বসন্ত এসেছে প্রকৃতির মধ্যে, তা সত্ত্বে তুমি নীরব কেন, এই বসন্তের সৌন্দর্যকে নিয়ে তুমি কোনো গান, কোনো কবিতা লিখছো না কেন। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণা বাতাস কি বইতে শুরু করেছে। কবি তখন জিজ্ঞেস করছেন যে, দক্ষিণা বাতাস কি বইতে শুরু করেছে। বাতাবি লেবুর ফুল কি ফুটেছে, বাতাবি লেবুর ফুল কি ফুটেছে, ফুটেছে কি আমের মুকুল, সে আমের মুকুল কি ধরেছে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল।
আর এসবের গন্ধে সেই দক্ষিণা বাতাস কি মৌ মৌ করছে। এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। তখন কবিভক্ত বলছে, এখনো তুমি খেয়াল করনি? এত উন্মনা কিসের জন্য তুমি, এত উদাসীন কিসের জন্য? আর তুমি ফুল দিয়ে কোথায় বা সেজেছ, কোথায় বা তোমার সেই ফুলের সজ্জায় নিজেকে সজ্জিত করেছ। কহিল সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাহিয়া। সে অলোক মানে সমুদ্র, অলোক মানে দৃষ্টির অগোচরে, পাথার মানে সমুদ্র। সেই অলোকের পাথার বেয়ে সে তার দৃষ্টি যেন কোন সুদূরে প্রসারিত, হ্যাঁ, সেই সুদূর থেকে যেন তিনি ভেসে আসছে তার কণ্ঠস্বর। তিনি যেন এইখানে নেই। তিনি এইভাবেই বলছেন যে তরি তার এসেছে কি, সে বসন্তের তরি কি এসেছে, বেজেছে কি সেই আগমনী গান, সেই কোকিলের কণ্ঠে কি সেই বসন্তের আগমনী গান বেজে উঠেছে। দেখেছে কি সে আমারে রাখিনি, শুনি নাই রাখিনি সন্ধ্যা। কবি বলছেন, সে কি আমাকে দেখেছে? আমি এসব কোনো কিছুই শুনিনি, কোনো কিছুরই সন্ধান রাখিনি। কহিলাম, ওগো কবি, রচিয়ে লহ না যোগীতি। কবিভক্ত কবিকে অনুনয় বিনয় করছে যে তুমি এই বসন্তের সৌন্দর্যকে নিয়ে তুমি কোনো গান, কোনো কবিতা লেখো না, রচনা করো না। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মন মিনতি। বসন্তের যে বন্দনা, বসন্তের যে গান তোমার কণ্ঠে শুনি, এ আমি কবিভক্ত, এ তোমার কাছে আমার মিনতি। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে। কবি খুব মৃদু এবং মধুস্বরে বলছেন, নাই হলো না হোক এবারে আমার গাহিতে গান। বসন্ত কিন্তু বসে থাকিনি, ঠিকই ফাল্গুনকে স্মরণ করে প্রকৃতির মধ্যে এসেছে। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? কবির ভক্ত তখন বলছেন যে তুমি কি অভিমান করেছ? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। এই যে বসন্তের সৌন্দর্য প্রকৃতির মধ্যে এসেছে, যদিও এসেছে, কিন্তু এই সৌন্দর্যকে নিয়ে যদি কোনো কবি কোনো গান, কোনো কবিতা না লেখে, তাহলে তার সৌন্দর্য যেন বৃথা। কহিল সে পরম হেলায়। কবি তখন বলছেন খুব পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন? মাধবী পুরীর বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। তখন কবি খুব হেলায় বলল, ফুল কি ফোটেনি শাখে? শাখে শাখে কি ফুল ফোটেনি? সেই মাধবী পুরীর বুকে গন্ধ নাই? আর এই যে প্রকৃতি বিভিন্ন বিচিত্র সাজে সজ্জিত হয়ে সেই ফুল এবং সৌরভ দিয়ে এই বসন্তকে বরণ করে নিয়েছে। হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? তা হোক, তবু বসন্তের প্রতি তোমার কেন এই তব তীব্র বিমুখতা? তুমি কেন মুখ ফিরিয়ে নিয়েছো এই বসন্তের সৌন্দর্য থেকে, সৌন্দর্যের প্রতি থেকে? কহিলাম, অপেক্ষায় ঋতুরাজে কেন দাও তুমি ব্যথা? তুমি এই অপেক্ষা করে কেন ঋতুরাজকে ব্যথা দিচ্ছ? কহিল সে কাছে সরে আসি, কহিলে উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কবি শীতকে এখানে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, যে সে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আছে। অর্থাৎ বসন্ত ঋতুর ঠিক আগের ঋতুটি হচ্ছে শীত ঋতু। আর এই শীত ঋতুতে প্রকৃতির মধ্যে একটা শ্রীহীনতা, একটা রিক্ততার সৃষ্টি হয়, গাছের পাতাগুলো ঝরে যায়। হ্যাঁ, আর এই অবস্থা যেন কবির মন জুড়ে বিরাজ করছে সেই শীত ঋতু। এই শীত ঋতুকে কবি কিছুতেই তার মন থেকে সরাতে পারছেন না। এই কারণে বসন্ত প্রকৃতির মধ্যে আসা সত্ত্বেও কবির এই বসন্তের সৌন্দর্য কবির মনকে আচ্ছন্ন করতে পারেনি। কেননা তার সেই যে বসন্তে এলেও কবির মন জুড়ে আছে সেই শীতের রিক্ত এবং বিষণ্ণ ছবি। অর্থাৎ কবির এই কবিতার মধ্যে যে ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে, সেই কথাই এখানে বারবার বলেছে, যে তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের অকাল মৃত্যুতে তার মনের মধ্যে যে একটা দুঃসহ
একটা বিষণ্ণতা সৃষ্টি হয়েছে, সেই অনুভূতি থেকেই তিনি এই কবিতাটি লিখেছেন। আর সেই কারণেই প্রকৃতির বসন্ত তার মনকে নাড়া দিতে পারেনি। কোনো সৌন্দর্য, কোনো আনন্দের কোনো কিছুই তার মনকে সাড়া দিতে পারেনি। এখন আসো আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা দেখি। তাহারি পরে মনে কবিতাটি কোন ছন্দে লেখা? তাহারি পরে মনে কবিতাটি কোন ছন্দে লেখা? কোন ছন্দে লেখা? উত্তর হবে অক্ষরবৃত্ত ছন্দে। আমরা জানি ছন্দ যে 3 ধরনের, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। তো এই তাহারি পরে মনে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। 2 নম্বর প্রশ্ন দেখো, সুফিয়া কামাল, কবি সুফিয়া কামালকে কি সম্ভাষণে ভূষিত হয়েছেন? ভূষিত করা হয়েছে তাকে কি সম্ভাষণে? জননী সম্ভাষণ। সুফিয়া কামালকে কি সম্ভাষণে ভূষিত হয়েছেন তিনি? সম্ভাষণে? জননী সম্ভাষণে। তো হবে জননী সম্ভাষণে তিনি ভূষিত হয়েছেন। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায়। কুমিল্লায়। সুফিয়া কামালের জন্মস্থান কোথায়? বরিশালে, তার মামার বাড়িতে। সুফিয়া কামালের জন্মস্থান বরিশালে। বরিশালে। অর্ঘ্য বিরোচন অর্থ কি? অর্থ কি? অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ হচ্ছে অঞ্জলি বা উপহার রচনা। অঞ্জলি বা উপহার রচনা। অঞ্জলি বা উপহার রচনা। পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? পুষ্পশূন্য দিগন্তের পথে মাঘের সন্ন্যাসী চলে গেছে। পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী। সন্ন্যাসী। কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? কবিতাটি প্রথম
কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহারি পরিমাণে কবিতাটি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। মাসিক মোহাম্মদী পত্রিকায়, মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। সাজের মায়া কাব্যটি কার লেখা? কাব্যগ্রন্থটি কার লেখা? সাজের মায়া কাব্যগ্রন্থটি সুফিয়া কামালের লেখা। সাজের মায়া, সাজের মায়া কাব্যগ্রন্থটি সুফিয়া কামালের লেখা। মাধবী শব্দের অর্থ কি? মাধবী শব্দের অর্থ হচ্ছে বাসন্তী লতা বা তার ফুল। মাধবী শব্দের অর্থ কি? মাধবী শব্দের অর্থ হচ্ছে মাধবী শব্দের অর্থ হচ্ছে বাসন্তী লতা বা তার ফুল। লতা বা তার ফুল। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা বাসায় ভালো মতো পড়বে। আর হলো অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের বই থেকে আসে, যে সরাসরি লাইন দিয়ে দেয়, এই লাইনগুলো ব্যাখ্যা করো। হ্যাঁ, যে তাহারি পরিমণে কবিতাটি নাটকীয় গুণ সম্পন্ন কেন? তারপরে আসে হতো দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, ব্যাখ্যা করো। এখানে দক্ষিণা সমীর অর্থ, সমীর অর্থ কি? সমীরণ বা বাতাস। সেই দক্ষিণা সমীরণ মানে দক্ষিণা বাতাস, সেই যে গাছে গাছে ফুল ফুটেছে, আমের মুকুল ধরেছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে, তার গন্ধে কি সেই দক্ষিণা বাতাস ভরে গেছে? এই কথাই কবি এখানে বোঝাতে চাচ্ছেন। আবার দেখো যে রহিণী সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া, ব্যাখ্যা করো। কেন বসন্ত কবির জন্য অপেক্ষা করেনি? বসন্তে ঠিকই ফাল্গুনকে স্মরণ করে প্রকৃতির মধ্যে এসেছে, প্রকৃতির নিয়ম অনুসারে প্রকৃতির মধ্যে বসন্ত এসেছে, কবির জন্য তা বসে থাকিনি। যদিও কবির মন ভারাক্রান্ত আজ, তার সাহিত্য সাধনার প্রাণ পুরুষ তার স্বামী হারানোর বেদনায় তার মন যে ভারাক্রান্ত, এই কারণে তিনি এই বসন্তের সৌন্দর্যকে তিনি যদিও তার চোখে ধরা পড়েনি, বসন্ত আসা সত্ত্বেও কবির মনকে নাড়া দিতে পারেনি, তারপরও বসন্ত ঠিকই ফাল্গুনকে স্মরণ করে এসেছে, সে কবির জন্য অপেক্ষা করেনি। এ কথাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, ব্যাখ্যা করো। এরকম লাইনও তোমাদের আসতে পারে পরীক্ষায়, তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে। ফুল কি ফুটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতু রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ্য বিরোচন। অর্থাৎ গাছে গাছে কি ফুল ফুটেনি? কবিভক্ত যখন বলছেন যে প্রকৃতির মধ্যে যদিও বসন্ত এসেছে তবু সেটা যেন বৃথা হয়েছে, কেননা এই বসন্তের সৌন্দর্যকে নিয়ে যদি কোনো কবি কোনো গান কোনো কবিতা নাই লেখে তাহলে তার আশাটা তার আগমনটা যেন বৃথা। এর উত্তরে কবি বলছেন বৃথা হবে কেন, গাছে গাছে যে ফুল ফুটেছে এই ফুলের সৌরভ
এবং ফুলের সৌন্দর্য দিয়েই প্রকৃতি যেন বসন্তকে বরণ করে নিয়েছে। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কবির কাকে এবং কেন মনে পড়ে, কবি কেন বলতে পারছেন না? কবির সেই শীত ঋতু তার মন জোরে বিরাজমান। বসন্তের ঠিক আগের ঋতু হচ্ছে শীত ঋতু। এই শীত ঋতুর মধ্যে প্রকৃতির মধ্যে একটা শ্রীহীনতা, একটা রিক্ততা, একটা শূন্যতার সৃষ্টি হয়। সেই শূন্যতা যেন কবির মন জুড়ে বিরাজ করছে। সেই শীত ঋতু কবির মন জুড়ে বিরাজ করছে। তাকে কিছুতেই কবি সরাতে পারছেন না, তাকেই বারবার কবির মনে পড়ছে। সে কারণে প্রকৃতির মধ্যে বসন্ত আসা সত্ত্বেও কবি বসন্তের সৌন্দর্য কবির চোখে ধরা পড়েনি। খুব ছোট্ট এবং সুন্দর এই কবিতাটি তোমরা বারবার বাসায় পড়বে, ভালো মতো অনুশীলন করবে, আর জ্ঞানমূলক প্রশ্নগুলো যেগুলো আমি লিখে দিলাম সেগুলো ভালো মতো পড়বে, শব্দের অর্থগুলো ভালো মতো জানবে, বানানগুলো জানবে। হ্যাঁ, তাহলে তোমাদের সেই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো তোমরা সহজেই দিতে পারবে। আবার কবি পরিচিতি থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে, জ্ঞানমূলক প্রশ্ন আসে। হ্যাঁ, যে সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়, জন্মস্থান কোথায়, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসে। তোমরা প্রায় ভুল করো, পৈতৃক নিবাস আর জন্মস্থান গুলিয়ে ফেলো। যেখানে জন্মেছেন কবি সেটাই জন্মস্থান, অর্থাৎ বরিশালে তার মামার বাড়িতে, আর পৈতৃক নিবাস হলো তার পিতার বাড়ি। হ্যাঁ, দুটার কিন্তু আলাদা উত্তর। পৈতৃক নিবাস হলো কুমিল্লায় আর জন্মস্থান তার মামার বাড়ি বরিশালে। সুফিয়া কামাল কি পুরস্কার পেয়েছেন? সেই 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক সহ আরও অনেক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তাকে কি উপাধি দেওয়া হয়েছিল? জননী উপাধিতে তাকে সম্ভাষিত করা হয়েছিল। তো এই ধরনের প্রশ্ন তোমাদের আসে পরীক্ষায়। তোমরা বারবার এই কবিতাটি পড়বে, আর তখন তোমাদের ভালো মতো আয়ত্তে আসবে, তোমরা তখন সবগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবে। তো সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।